This is Ladakh, wonderful place in India, the highest motorable road in the world. It's also the largest and coolest desert in this country, the most adventurous road in the world, and it's a big dream for me and every single bikers. রাস্তা ভাঙা নিচে চলে গেছে। লাদাখ ট্যুরের কথা নাম ধরলেই সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে একটা সূক্ষ্ম প্ল্যান, কিন্তু এই ট্যুরে আমাদের টোটালি ছিল জিরো প্ল্যান। কেন ইমাজিন বাংলাদেশ থেকে লাদাখের মতো একটা মোস্ট অ্যাডভেঞ্চারাস জায়গা কি হতে পারে এই ট্যুরের মধ্যে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমাদের সাথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ঠিক তারপরেই হচ্ছে আরও একটা ভিডিও করি। আমাদের ভিডিও করার উদ্দেশ্য ছিল এইটুকুই যে আমরা প্রথমবার কোনো ইন্টারন্যাশনাল জায়গায় আসছি, সো সেই উদ্দেশ্যে জাস্ট একটু ফিলিংসটা বোঝানোর জন্য। কিন্তু এটা যে একটা ক্রাইমের দিক থেকে পড়ে যাবে সেটা আমরা জানতাম না। এখানকার অনেক আর্ম অফিসার আসার পরে আমাদের সাথে অনেক ধরনের কথাবার্তা হয়। ওরা এক প্রকার বলতেই ছিল যে আমাদেরকে আবার দেশে রিটার্ন করে দেবে। সো আমরা অনেক বোঝানোর চেষ্টা করি যে আমাদের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, আমরা নিয়মকানুন জানি না, সো প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়াই যায়। তো তারপর আমরা সেখান থেকে হোটেলে ব্যাক করি। पहला दिन जो है वो आपका पठानकोट है, दूसरा दिन आपका पहलगांव है। आपका रेंट जो है वही है आपका बस, और अगर आपका 13 के अलावा 14 डेज होगा तो आपका एक दिन का डिडक्ट हो जाएगा जो आप अमाउंट। এই লোকদের কাছ থেকে আমরা বাইকগুলো ভাড়া নিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে যে কথা ছিল সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বাইকের মিটারটা ছিল টেম্পারিং করা, যেটা আমরা এই ট্রিপের পরবর্তীতে গিয়ে বুঝতে পারি। বিসমিল্লাহ। সকাল সকাল কি ঝামেলা শুরু করে দিল। 1 hour later. ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আরও 2 বাংলাদেশি বড় ভাই অ্যাড হয়ে গেছিল। তো ওনাদের কাছ থেকে ইন্সপিরেশন হয়ে মূলত আমরা পরবর্তীতে লাদাখের উদ্দেশ্যে গিয়েছিলাম, না হয় আমাদের লাদাখ পর্যন্ত কোনো প্ল্যান ছিল না। এটাই দেখছিলাম, সো এটাই হলো আমাদের জন্য কোনো টোল নেই। আজকের দিনের প্রথম টোল থেকে কোনো টোল দেওয়া ছাড়াই বের হয়ে গেলাম। প্রথমবারের মতো এইরকম এক্সপ্রেসওয়ে, এরকম রাস্তা, পরিবেশ, ইন্ডিয়ার এই রোডগুলো দেখে না সত্যি আমার অনেক আফসোস হচ্ছে যে আমাদের বাংলাদেশে এরকম রাস্তা কবেই হবে। পিৎজারিয়া, সো আমরাও খাওয়া দাওয়া করি। ও ভাই, এটা কি করলো দেখছো, কি অবস্থা দেখছো, রাস্তার মধ্যে কি পরিমাণ যে পানি, আর গাড়িটা কি করে দিয়ে গেল।
বাইজার কারণে ভালোভাবে দেখতে পারি না, এই জন্য একটু সাইডে দিয়ে গেছিলাম। পানিটার কারণে একদম জুতাগুলো সব ভিজে গেছে। ওরে বাহ, বাইজার খোলা পসিবল না। একদিনে 500 কিলোমিটার চালায়া আমরা পাঠানকোট আসছি। যদি মোটামুটি বলি, আমরা পাঠানকোট না, আমরা চলে যেতে পারতাম জম্মু বা জাম্মু, যেটাই হোক। আমরা মাঝপথে অনেক রেস্ট নিয়েছি, একটু পরপর রেস্ট নিয়েছি। মোটামুটি প্রায় আমাদের টোটাল রেস্টই গেছে 4-5 ঘন্টার মতো, যার কারণে আমরা এখানে আসতে মোটামুটি 7টা লাগছে, মানে 7টা বেজে গেছে। অনেক সুন্দর রাস্তা, পুরো একদম দিল্লি থেকে পাঠানকোট পর্যন্ত কোনো রকম রাস্তা ভাঙাচোরা বা এরকম কিছুই নেই, অফরোডিং নেই, একদম সোজা রাস্তা, সোজা আমরা চলে আসছি। ওয়াটার ক্রসিং ভাই, ও রে, ভিজাইও না ভাইও, ভিজাইও না, জুতাগুলো ভিজে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। এ রে রে রে, ও ও ওরে ভাই রে ভাই, লাস্টের দিকে এসে কি পরিমাণ পানি ছিল, জুতাগুলো ভিজে গেছে। পরদিন আমাদের ডেস্টিনেশন থাকে হচ্ছে পেহেলগাম, কিন্তু মাঝপথে অনেক ঝামেলার কারণে অনেক কিছু হয়। একটু পর যেতেই দেখি যে আমরা যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তাটা কাজ চলতেছে, যার কারণে আমাদেরকে একটি বাইপাস রাস্তা হয়ে জম্মু কাশ্মীর যাওয়ার জন্য বলতেছিল। কি পরিমাণ যে রোদ পড়তেছে বলার মতো না, এক একজনের অবস্থা পুরো কাহিল হয়ে যেতেছে, ঠান্ডা পানি খাইতে গেতে অবস্থা খারাপ। আমরা বাইপাস রোড দিয়ে ঢুকছি। আমাদের আজকের দিনে সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমরা বের হইতে অনেক লেট করে ফেলছি। আমরা বেরোতে বেরোতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। তো যেহেতু আমরা বাইপাসে ঢুকে গেছিলাম, এখানে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এক্সট্রা রাইড করা লাগছে, আর যার কারণে ওই দিন আমরা পেহেলগাম যেতে পারি নাই, আমরা জম্মু কাশ্মীরই থেকে যাই। আমি এই রোডগুলোতে ঢুকার পর থেকে আমার ক্যামেরাই বন্ধ করতে মন চাচ্ছে না। পরদিন সকালে আবারও রওনা হই পেহেলগামের উদ্দেশ্যে। আর মোটামুটি জম্মু কাশ্মীর পার হওয়ার পর থেকেই শুরু হয় কাশ্মীরের ফিল। একটা জিনিস অবাক লাগে, ইন্ডিয়াতে এত বিশাল বিশাল টানেল, কিন্তু এই টানেলগুলোতে একটা তো টোল লাগে না। আর আমাদের বাংলাদেশে যাই একটা টানেল হয়েছে সেটাতে বাইকে অ্যালাউ করে না। তবে এই টানেলটা পার হওয়ার পরেই শুরু হয় আমাদের অফরোডিং। কিন্তু এই অফরোডিংটা যে এত বেশি খারাপ হবে সেটা আমরা কোনোভাবেই টের পাইনি। দেখো, এটা তো ছাপটির চেয়ে আরো ডেঞ্জারাস, আর জায়গা নাই, আর চিপা দিয়ে ঢুকাই দিছে। না করতেছে, তারপরও ঠেলা ঢুকে দিতেছে।
বিসমিল্লাহ, চলে যাই, কারণ ওই সাইডে ট্রাক আছে তো, একটা রিস্ক নিয়ে চলে যাই, আল্লাহ ভরসা। রাস্তায় কি পরিমাণ যে ধুলাবালি আর যে পরিমাণ গরম পড়তেছে, পুরো অবস্থা খারাপ, বেশিক্ষণ চালানো যাইতেছে না। দেখেন এখানে একটা গাড়িদের চাকা থেকে ধোয়া বেরিয়েছে, এত পরিমাণে গরম। রোডের কি অবস্থা, একদম নিচে দিয়ে খুঁড়ে তারপর রাস্তাটাকে বানাইছে। কত রিলস ভিডিওতে দেখেছিলাম কাশ্মীরের এইরকম সৌন্দর্য, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনের দিক থেকে যখন এই দিকে গাড়ি আসে, এই মুহূর্তগুলো না ভাই মনকে এত বেশি আনন্দ দিচ্ছিল যে পিছনে যে অফরোডিং করে আসতেছিলাম সব ভুলে গিয়েছিলাম। ভাই ভালো পরিমাণ ঠান্ডা লাগতেছে তো এটার মধ্যে। ফার্স্ট টাইম কোনো টানেলে ঢুকছি যেটার মধ্যে এয়ার কুলেট, মানে এত ঠান্ডা কল্পনাও করতে পারি নাই। সারাদিন রোদের মধ্যে থাইকা এই টানেলটাতে ঢুইকা জাস্ট মন জুড়ে যেতেছে ভাই। ওরা এটার মধ্যে এক্সট্রা করে এয়ার কুলিং সিস্টেম রাখছে, সো ভাল লাগতেছে। আজকেও আমাদের পেহেলগাম যাওয়া হবে না, কারণ এই টানেলটা পার হতে হয় বিকেল 4টার আগে, কিন্তু আমরা এই টানেল পার হই 4:30 বাজে, যার কারণে ওই দিন আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করে নেই। তারপর ওই দিন রাতে সেখানে স্টে করে পরদিন সকালে আবার রওনা দিই সেই পেহেলগামের উদ্দেশ্যে। একটা জিনিস মনে রাখবেন, প্ল্যান না করে বের হলে রাস্তায় এরকম অনেক ধরনের বিপদ ঘটতে পারে, আর যার কারণে এরকম লং ট্যুরে এক্সট্রা 3 থেকে 4 দিন বেশি নিয়ে বের হওয়া ভালো। আমরা এখন পেহেলগামের আপেল বাগানে চলে আসছি। ও রে, ফার্স্ট টাইম আপেল দেখতেছি, কি জোস! ও আল্লাহ, এত সুন্দর! সব জায়গায় গিয়ে তো আর সব কিছু খাওয়া যায় না। চোখের সামনে এত সুন্দর সুন্দর আপেল, এত সুন্দর আপেল কিন্তু খাওয়ার কোনো অনুমতি নাই, আর খাবো না আমরা, যেহেতু ওখানে অপশন আছে খাওয়ার জন্য। Like this, switch here and put the apple and crush it. Okay. আপেল দিতেছে আর হচ্ছে এই যে জুস বেরোতেছে, একদম র আপেল, আর কিছু নেই। Nothing added in it. No sugar, no water in it. একদম র আপেল জুস, কিছুই নাই, কোনো পানি নাই, কোনো চিনি নাই। দেখি কেমন লাগে। সেই এক পাশে নদী আরেক পাশে পাহাড়, কাশ্মীরের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গা পেহেলগাম। কাশ্মীরের পেহেলগাম এসে প্রথমবারের মতো খাবার খাইতেছি। আমার আসলে গতকাল থেকে কোনো রকম খাওয়া দাওয়া হয় নাই এখনো পর্যন্ত। চকলেটের উপরে চলে আসছি, এখন দেখি এটা যদি খাইতে পারি তো ভালো, না পারলে প্রথম লোকমাটা দেওয়ার পরেই দাঁতের ব্যথা এত বেশি ছিল যে আমি সহ্যই করতে পারিনি। আমার আগে থেকেই দাঁতের সমস্যা ছিল,
এবং এই সমস্যাগুলো পেহেলগামে আসার পরে যে এত বেশি তীব্র হয়ে যায় যা আমাকে পরবর্তীতে কান্না করাতে বাধ্য হয়। অ্যান্ড পরবর্তী 2 ঘন্টা ছিল একদম গলা কাটা মুরগির মতো, কোনোভাবেই থামতে পারতেছিলাম না। হঠাৎ সিদ্ধান্ত নেই যে দেশে চলে আসব। তারপর সবাই মিলে রিকোয়েস্ট করে ওই দিনটা ঘোরার জন্য। তারপর দাঁত ব্যথা নিয়েই চলে যাই পেহেলগামের সবচেয়ে পরিচিত এবং ফেমাস একটি জায়গা বেতাব ভ্যালি। এখানে পানি যেই পরিমাণ ঠান্ডা, আমাকে নামতেও ওখানে যায় থামছে। ও ভাই যেই পরিমাণ ঠান্ডা পানি, এটার কাছে দাঁড়াইলে পুরো গা ঠান্ডা হয়ে যায়। আর এটা কি পরিমাণ ঠান্ডা ধারণা করা যায়? भैया ये गुरु नाम क्या है? ये गुरु का नाम है टाइगर। टाइगर है? ओ भाई পেহেলগাম দেখা শেষ করে আমরা রওনা দিই কাশ্মীরের আরেকটি পরিচিত জায়গা ডাল লেকের দিকে। পেহেলগাম থেকে ডাল লেকের রাস্তাগুলো যে এত সুন্দর ছিল, মনে হচ্ছে কোনো ইউরোপের একটা রাষ্ট্রের মধ্যে দিয়ে যাচ্ছি। কাশ্মীরের এই রাস্তাগুলো এত বেশি জোশ ছিল, আপনি সারা দিন রাইড করবেন কিন্তু মনে কোনো ক্লান্তি আসবে না। আর এই স্বপ্নের রাস্তা দিয়ে চলতে চলতে চলে আসি আমরা ডাল লেক। আর পরবর্তী 2 দিন আমরা এই ডাল লেকেই অবস্থান করি। এখান থেকেই আমরা কাশ্মীরের শাল সহ আরো অন্যান্য অনেক জিনিস কেনাকাটা করি, যার কারণে আমরা এখানে 2 दिन স্টে করি। 3 month 1 सूट रेडी। 3 महीना लगता है एक सूट बनाने में। 3 মাস লাগছে একটা বানাইতে। ওরে বাহ, একটা কাপড় বানাইতে 3 মাস সময় লাগছে। हमारे पास कहवा है, स्पेशल ऑथेंटिक कश्मीरी कहवा। इसमें डालता है इलायची, दालचीनी, अदरक, ग्रीन टी, शंगरम, शेबिस्तान, कहजबा, केसर, बादाम, हनी, लौंग, काली मिर्च और लेमन। फ्लेवर के लिए लेमन भी डाल सकते हैं, रोज भी डाल सकते हैं, मिंट भी डाल सकते हैं। और ये क्या बनता है, एंटी कोल्ड, एंटी ऑक्सीडेंट, इम्यूनिटी बूस्टर, एंटी एलर्जी। और यहाँ कहवा, यहाँ का जो मेहमान आता है तो उसको वेलकम इसलिए किया जाता है घरों में। ये ट्रेडिशनल चाय यहाँ की, और इसका कीमत है 50 रुपीज़ पर कप। 50 रुपीज़ पर कप। सेलर नाम साकी वाला सम्राट से। हाँ, मेरे बेटे का नाम है। हाँ हाँ, কাশ্মীরের গোয়া খাবার। দুদিন পরে আমরা রওনা দেই কার্গিলের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে সোনমার্গ ভ্যালি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্নের মধ্যে আছি। সামনে পাহাড়, বাঁ দিকে পাহাড়, আবার ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটি নদী। সোনমার্গের এই সুন্দর ভিউগুলো দেখে না মানে আর বাইক চালাইতে মন চাচ্ছিল না।
ঝুনঝুনির অবস্থা খারাপ, আর ঝুনঝুন করতেছে। শ্রীনগর থেকে কার্গিলের রাস্তার মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে জজিলা পাস। ওরে নামেন নামেন নামেন, হ্যাঁ নামেন। সবগুলো কিন্তু ভেড়া না, ভেড়া ছাগল সব মিলিয়ে। রুক যাও ভাইয়া। ভাই উপরের দিকে মোটেও তাকানো যায় না, তাকাইলে কইজাটার সাথে থাকে না, এইরকম অবস্থা। কি যে ডেঞ্জারাস দেখা যায়। ও রে, ওই যে দেখেন এগুলো মোটামুটি ধসে পড়ছে। সো এবার বোঝেন কতটা রিক্সের উপরে যাচ্ছি। তবে এই জজিলা পাস পার হওয়ার পরে কিন্তু পরিবেশ একদম চেঞ্জ হয়ে যায়। কাশ্মীরে আমরা যে টাইপের পাহাড়গুলো দেখে এসেছি তার ঠিক বিপরীত টাইপের পাহাড় শুরু হয়। অনেক লাদাখের একটা ফিল চলে আসে। আর এরকম সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা ওই দিন কার্গিল পৌঁছে যাই এবং পরদিন আমরা রওনা দেই লাদাখের উদ্দেশ্যে। আর এভাবে চলতে চলতে আমরা লে শ্রীনগর রোডের সবচেয়ে টপ যে জায়গা ফাতুলাতে চলে আসি। অ্যান্ড এই ফাতুলা পার হয়ে আমি জাস্ট হয়ে গেছি। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে লামায়ুর ভিলেজ। মনে হচ্ছিল গ্রিসের কোনো একটা অঞ্চল এখানে। বাট এই লামায়ুর গ্রামের পিছনেই কিন্তু একটি পাহাড় আছে যার নাম মুনল্যান্ড। এখন পর্যন্ত যতগুলো পাহাড় দেখেছি তার মধ্যে সবচেয়ে ভিন্ন রঙের পাহাড় ছিল এটি। পাহাড়ের কালার দেখেন, এটা মাটি কালার, উপরেরটা লাইট কালার, লাইট বাদামি কালার, সামনেরটা একদম ফুল পার্পল কালার। হ্যাঁ, পার্পল কালারের মতোই। ভাই রে ভাই, পাহাড়ের কালারটাই অন্যরকম। আর এই যে এটা একদম ঝুলে আছে, কোন সময় যে পরে বলা যায় না। আবার এদিকে একটু লাইট, এদিকে একটু ডিপ, ওইদিকে আরো একটু ডিপ, ওইদিকে আবার মাঝখানে লাইট। পাহাড়ের কত রং। আমরা মোটামুটি লাদাখের খুব কাছে চলে আসছিলাম। আমরা তখন প্রায় 11 থেকে 12,000 ফিট উপরে, এবং এইরকম উচ্চতায় এমন সোজা রাস্তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করতে পারতেছিলাম না আমরা এখন প্রায় 12,000 ফিট উপরে আছি, তাও এইরকম মরুভূমির মতো একটি সোজা রাস্তা। আরে বাবা রে, কি প্রচন্ড বাতাস, বলার মতো না। আর এই সুন্দর রাস্তা চলতে চলতে আমরা চলে আসি আমাদের ড্রিম প্লেস। ওয়েলকাম টু লাদাখ। এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা রেডি হয়ে গেছি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা খারদুংলা টপে যাব, যেটা পৃথিবীর 3য় বৃহত্তম সড়কের হাইয়েস্ট পিক। এখন আমরা ওইদিকে যাওয়ার জন্য এত সকাল সকাল কেন রেডি হচ্ছি সেটা পরে বলবো। অলরেডি অনেকগুলো কাপড় সাপড় পরে রেডি হয়ে গেছি। একটা জিনিস অবাক হলাম, এই 18,000 ফিটেও মানুষ সাইকেল নিয়ে উঠে যাচ্ছে। অ্যান্ড এইটা অবাক হওয়ার পরে দেখি যে মানুষ দৌড়ে উঠতেছে। এই যে দেখেন পাহাড়গুলোর মধ্যে রোড যে
সূর্যের যে আলোটা পড়তেছে সকাল সকাল, কি যে সুন্দর লাগতেছে। ও সুবহানাল্লাহ। হরিণ হরিণ হরিণ, ইয়ে ফার্স্ট টাইম। এই যে এখান থেকে একদম ওই যে নিচে লেচিটি দেখা যাচ্ছে, ওই যে লেচিটি দেখা যাচ্ছে। আমরা একদম খাড়া উপরের দিকে, মানে এভাবে ঘুরতে 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 সোজা উপরে আছি। এই যে লেচিটি উপর থেকে ভাই সিটিটাকে সহ একদম পিঁপড়ার মতো মনে হয়, যে এতটুকু ছোট বাড়িঘরগুলা একদম ছোট ছোট মনে হয়। আর এই জোস একটা ওয়েদারে জোস একটা মোমেন্ট ফিল করতে করতে হঠাৎ শুনি দুঃসংবাদ, আর সেটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগের ভিতরে 2.5 লাখ টাকার ক্যামেরা, ওইটা সহ ব্যাগ পড়ে গেছে। এখন কেমন লাগে বলেন, কেমন লাগে? আর যাইতে মন চাইতেছে না। দূর, এদিকে ঠান্ডা, এদিকে পুরো মন মানসিকতা খারাপ করে দিস। কেমন যে লাগে ভাই। সকাল সকালে এরকম না, আর মানতেছে না মন। চলে যাচ্ছি আমার লাইফে। এই যে সামনেই ছিল খারদুঙ্গা, পৃথিবীর সবচেয়ে উঁচু রোডটা। যাব না, ফিরে চলে যাচ্ছি। কি হয়েছে? হ্যাঁ, ওরা যখন আমার কাছে ফিরে এসে বলে যে ব্যাগটা পায় নাই, আমি জাস্ট পাগলের মতো হয়ে গিয়েছিলাম। সব ফুটেজ, এত টাকার ক্যামেরা, অ্যাক্সেসরিজ, ওই মুহূর্তটা খুবই বাজেভাবে কাটতেছিল আমার। আচ্ছা যান, আপনারা ঘুরে যান, আমি দেখি ঘুরে যান, আপনারা ঘুরে যান। তারপর নিচে এসে আমরা যাই লাদাখ পুলিশের কাছে এবং আমাদের অভিযোগ জানাই। তাদেরকে বলি যে এই রোডের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোকে একটু চেক করার জন্য। আর লাদাখের একটা নিয়ম হচ্ছে যে এখানে কোনো বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে পারবে না। রাস্তার মধ্যে যে 2-1টা ক্যামেরা আছে সেগুলো পুলিশের বা সরকারি কন্ট্রোলে থাকে। তারপর আর কি করব, আমরা খুঁজতে বের হই আবারও। তারপর একটা ফিলিং স্টেশন পাই যেটাতে সিসি ক্যামেরা লাগানো ছিল। নাই 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 নাই, এই যে দেখেন না। अभी आइए आपकी, ये आ गई आपकी। बैग है ना आपका इसमें? बैग है, नीचे गिर गया। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে লাদাখ সিটির মধ্যেই ব্যাগটা পড়ে গিয়েছিল। সেটা বুঝতে পেরে আমরা আবারও যাই লাদাখ পুলিশের কাছে, কিন্তু তারা কোনোভাবেই সিসি ক্যামেরা চেক করতে পারবে না বলে আমাদেরকে জানিয়ে দেয়। পরে আর কি করব, এক প্রকার মন মানসিকতা খারাপ নিয়ে আমরা চলে আসার চিন্তা করি, কারণ ক্যামেরা নেই, ইনস্টা নেই, মেমোরি নেই, মন মানসিকতা নেই। কি করব এখানে থেকে? পরদিন সকালে আমরা রওনা দিই মানালির উদ্দেশ্যে। এই অফরোডিংয়ের জন্য আমরা সকাল সকাল বেরোইতে হয়েছে, কারণ না হয় 45 কিলো যাইতে তো আর 2 ঘন্টা লাগার সময় না। এই অফরোডিং জায়গাগুলো পার হইতে হইতে খবর হয়ে যাইব। এটা তো মাত্র শুরু, সামনে যে কত রকমের অফরোডিং আছে, কত প্রকার কি এটা জাস্ট সামনের দিকে গেলেই বোঝা যাবে। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডেঞ্জারাস রোড হচ্ছে এটা, এই লে মানালি রোড। That's when the colors started to change.
এদিন আমাদের লাদাখ টু মানালি রোডের যে সর্বোচ্চ পিক তাগলাংলা পাস, যার উচ্চতা প্রায় 17,402 ফিট উপরে, সেটাকে আমরা আজকে ক্রস করতে হবে। আমরা এখন তাগলাংলা পাসে আছি। এটার হাইট হচ্ছে 17,482 ফিট। এই রোডের জন্য আমরা লে মানালি রোডের মধ্যে এটাই সবচেয়ে হাইয়েস্ট পিচ। আর আমাদের হাতের অবস্থা, পুরো অবস্থা খারাপ। ক্যামেরা একটু পর পর ফ্রিজ হয়ে যাইতেছে, ক্যামেরা অনই হইতেছে না। আর আমাদের শরীরের অবস্থা বইলেই লাভ নাই। কি পরিমাণ ঠান্ডা, এখানে দাঁড়ানো বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না। আমরা এখন নিচের দিকে নামে যাচ্ছি। তাগলাংলা পাহাড়টা শেষ করে কোনো রকম একটু নিচে নামছি। নামে এখানে ম্যাগি নুডলস নিয়েছি, পরিমাণে অনেক বেশি, দামও কম, মাত্র 50 টাকা। আর আমরা যখন জজিলা পাসের ওখানে গেছিলাম নিয়েছিল 150 টাকা। ওইটা একটু টেস্টি ছিল, এটা খুব বেশি টেস্টি না, তবে চলে। গরম জিনিস চলে, আর যে পরিমাণ ঠান্ডা থেকে আসছি অবশ্য চলে। হাত পা ঠান্ডায় চেহারা অবস্থা দেখতে আছেন, বইটা ওইটা কি যাক বিধিকিচ্ছু অবস্থা। যারা খাইতে পারলে আসলে ভালো লাগবে। যারা যথেষ্ট গরম আছে, সে স্বাদটা যথেষ্ট ঠিক আছে। আমাদের দেশে যেমন চা পাতা আলাদা গরম করে। আমরা যখন তাগলাংলা পাস পৌঁছাই তখন আমাদের হাত পা জাস্ট ফ্রিজ হয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে ওই জায়গার টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আমার জীবনে সর্বনিম্ন তাপমাত্রায়। আর ওই 0 ডিগ্রি সেলসিয়াসে যখন বাইক চালাই তখন বাতাসের গতিবেগে আমাদের কতটা ফিল হতে পারে একবার চিন্তা করেন। অ্যান্ড দেন দিস ইজ দ্য লাদাখ স্ট্রিট। রোডের কি অবস্থা রে বাবা রে, অফরোডিং, এমন অফরোডিং, পাহাড়ি এমন অফরোডিং জীবনও করি নাই। ওরে, এটা তো পুরো মিশরের পাহাড়ের মতো লাল। আর এদিকটা তো এগুলা খুব বেশি ঝরঝরা পাহাড়, এই জন্য এগুলোর এমন দেখা যাইতেছে। যে এই অফরোডিংটা ছিল পুরাই খতরনাক। রাস্তায় বড় বড় পাথর, এগুলোর উপর দিয়ে বাইক চালানো, অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ওরে, রাস্তার অবস্থা, ওরে, নামেন নামেন। পাথর, এমন অবস্থা, ছাইরা দিতেছে পুরো। ওরে, রোডের কাজ চলতেছে, আমাদের সামনে দিয়ে যাওয়ার কোনো রকম রাস্তা নাই। এটা দিয়ে নেমে যাবো, বাট ব্রেকটা কাজ করতেছে না, ব্রেকটা একটু চেক দিয়ে নি। নাই, একদমই নাই, লেগে গেছে পুরো। ওরে বাহ, অফরোডিং নেমে গেলাম। আর এই শর্টকাট মারতে গিয়ে ওই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধ হয়ে যায়। যখনই ক্যামেরাটা অফ হয় ঠিক তার 2 সেকেন্ড পরেই সামনে এক বিশাল খাড়া। সেখানে পিলিয়নকে নামাই দিয়ে আমি জাস্ট একাই নামতেছিলাম, কিন্তু সেখানে থাকা পাথরগুলো বাইকের যে একটা অবস্থা তৈরি করেছিল, অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। গতকাল রাতে আমরা একটা গুড নিউজ পাই, সেটা হচ্ছে যে আমাদের যে ক্যামেরা ব্যাগ
সহ অ্যাক্সেসরিজগুলো হারিয়ে গেছিল, সেই ব্যাগটা পাওয়া গেছে। এতটা এক্সাইটেড ছিলাম যে আমার গতকাল রাতে আবার দাঁত ব্যথা শুরু হয়ে গেছিল, আর তারপরও সব কিছু বলে অনেক বেশি খুশি হয়ে গেছি। তো চলেন আবার ভিডিওতে যাই। আর আজকের দিনে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানালি থেকে সোজা দিল্লি। বের হয়ে মাত্র এরকম ভাঙা রাস্তা, মানালির রোডের অবস্থা দেখেন, একদম ভেঙে চুরে অবস্থা খারাপ। এজন্যই গত 1-1.5 মাস আগে যারা আসছে ওরা, ওরে আল্লাহ বাস একটা কি অবস্থা হইতেছে, 1-1.5 মাস আগে যারা লাদাখ ট্যুরে আসছিল বাংলাদেশ থেকে, ওরা এই মানালি রোড হয়ে বের হতে পারে নাই, রাস্তা ভাঙা নিচে চলে গেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটা নদীর বাঁধ, আর শাওন ভাইয়ের অবস্থা পুরা গেছে। শাওন ভাই, অফরোডিং কেমন? অফরোডিং কেমন? আমার শরীরের অবস্থা দেখেন, এই রে কি অবস্থা হয়েছে, গাড়ির অবস্থা, ওরে আল্লাহ। ভাই এটা কি মানা যায়? বাইক চালাইতেছে BMW আর হেলমেট পড়ছে 500 টাকা, এখনো পড়তেছে। জন্মের অফরোডিং হইতেছে ভাই, শিক্ষা হয়ে যেতেছে একদম অফরোডিং এর। অনেকক্ষণ পরে একটা 4 লেনের হাইওয়ে পাইছি। এই যে দেখেন পাহাড় কেমনে ধসেছে, দেখছেন? ওরে বাবা রে, পুরা পাহাড় মনে হচ্ছে ভাঙা পড়ে গেছে। আর এভাবে চলতে চলতে আমরা সন্ধ্যা 7টার দিকে এসে পৌঁছাই চণ্ডীগড়। সারাদিনে চালাইলাম মাত্র 300 কিলো, আর এখন বর্তমানে আছি আমরা চণ্ডীগড়। এখান থেকে দিল্লি প্রায় 250 কিলো, এখন আরও 250 কিলো চালাইতে হবে। বাকি রাস্তাটুকু আমরা 3 ঘন্টায় চলে আসি। রাতের 12টার দিকে আমাদের শাওন ভাইয়ের মোবাইলে একটা কল আসে।
এবং বলেছে যে আপনাদের কি কোনো কিছু হারানো গিয়েছে কিনা। শাওন ভাই তো পুরোই অবাক হয়ে গিয়েছিল। তারপর সব কিছু বলার পর মেয়েটি বলতেছে গতকাল তিনি সারাদিন আমাদেরকে কল দিয়েছিলেন কিন্তু আমাদের পাচ্ছিল না, কারণ আমাদের কাছে যে সিমটা ছিল ওইটা ছিল কলকাতার, আর ওইটারই একটা কার্ড ওই ব্যাগের মধ্যে ছিল। তবে এখানে ফ্যাক্ট হচ্ছে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ এরিয়াগুলোতে প্রিপেড সিম ছাড়া চলে না, এবং এই প্রিপেড সিম আবার ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে না। সো যার কারণে আমরা মানালি আসার সাথে সাথে আমাদের সেই কলকাতার সিম অ্যাক্টিভ হয়ে যায়। তখন ওই মহিলা আমাদেরকে ফোনে পায় এবং বলে যে আজকে যদি আমাদেরকে না পাইতো তাহলে সে পরদিন পুলিশের কাছে জমা দিয়ে দিত। তবে সে এতক্ষণ পর্যন্ত ধরে রেখেছিল কারণ সে বুঝতে পেরেছিল যে এটা একটা ট্যুরিস্টের ব্যাগ হবে এবং এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকতে পারে। তো এখন ব্যাগ আনার উপায়, আপনাদেরকে বলা হয়নি, আমাদের সাথে যে অ্যাড হয়েছিল ঢাকার 2 বড় ভাই, ওনারা কার্গিল থেকে জান্সকার ভ্যালিতে চলে গিয়েছিল। মানে আমরা লাদাখে এসে 2 ব্যাগ আলাদা হয়ে গিয়েছিলাম, ওনারা 2 ব্যাগ আলাদা হয়ে গিয়েছিল। তখন আমরা ওনাদেরকে ফোন দিই এবং বলি যে ওনারা যেন ওই ব্যাগটা রিসিভ করে, কারণ ততক্ষণে ওনারা মাত্র লাদাখ এসে পৌঁছেছে। সো তারপরে আর কি আমাদের ব্যাগটা আমরা বাংলাদেশ থেকে রিসিভ করি। সো এই হচ্ছে অবস্থা আর কি। তারপর আর কি বাসায় ভিডিও শেষ তো।